একাদশ শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা, স্বাগত। আজকে আমাদের বিষয় হচ্ছে অধ্যায় প্রথম অধ্যায় শিরোনাম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ। আমরা দেখবো মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ফার্স্টে আমি একটা দেখো ফিগার দেখো, খেয়াল করো আমি কি করে ছবিটা তৈরি করছি। কি হয়েছে তাহলে বিষয়টা হচ্ছে সংশোধনে অংশগ্রহণকারী এই অঙ্গাণুটি 1898 সালে ব্রেন্ডার সর্বপ্রথম এটা আবিষ্কার করে। এটি দুই স্তর বিশিষ্ট, এটাতে খুব বহিঃস্তর, এটা হচ্ছে অন্তঃস্তর, ভিতরের স্বগৃহীত অক্সিজেন। এই অংশগুলো নিয়ে একটা মাইটোকন্ড্রিয়ার এই অংশগুলো আছে। প্রথম হচ্ছে বহিঃস্তর, বাইরের স্তর দেখো একেবারে স্মুথ, কোথাও কোনো ভাঁজ নাই, কোনো মসৃণ নাই। ভিতরের স্তরটা দেখো, ভিতরের দিকে ভাঁজ হয়েছে, ফোল্ডেড আছে। এই ভাঁজকে বলা হয়েছে ক্রিস্টি। এই ভাঁজকে কি বলা হয় হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে আছে সবৃন্তক অক্সিজেন, আছে। ক্রিস্টির গায়ে থাকে হচ্ছে সবৃন্তক অক্সিজেন। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদের অক্সিজেন বলে। অক্সিজেন ও উৎসেচকগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে ম্যাট্রিক্স, এর মধ্যে যে তরল পদার্থটা আছে সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ভিতরে তরল পদার্থকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। মাইটোকন্ড্রিয়া আমাদের ছিল মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ। শ্বসনে প্রধান কাজ হচ্ছে শ্বসনে অংশগ্রহণ করা। শ্বসনের চারটা ধাপ আছে। শ্বসনের ধাপ কয়টা? চারটা। নাম্বার 1 গ্লাইকোলাইসিস, নাম্বার 2 অ্যাসিটাইল কোয়েল, নাম্বার 3 ক্রেবস চক্র, আর নাম্বার 4 ইলেকট্রন প্রবাহ তন্ত্র। মাইটোকন্ড্রিয়া হচ্ছে শ্বসনে এই চারটা ধাপ সংগঠিত হয়। এই চারটা ধাপ সংগঠিত হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই চারটা ধাপ হচ্ছে শ্বসনে। এর ভিতর প্রথম দুইটা গ্লাইকোলাইসিস আর অ্যাসিটাইল কোয়েল, এটা করতে হচ্ছে কোষের সাইটোপ্লাজমে, এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটবে না। তাহলে বাকি থাকলো কি? আর দুইটা। আমাদের আর দুইটা বাকি থাকছে। একটা হচ্ছে ক্রেবস চক্র, গুরুত্বপূর্ণ ধাপ, আর একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইটিএস, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই দুইটা ঘটবে হচ্ছে কোথায় ঘটবে? এই দুইটা ঘটবে হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটবে। ক্রেবস চক্র অংশগ্রহণে যেসব উৎসেচক এতে উপস্থিত থাকে এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন। তোমরা দেখেছো যে ক্রেবস চক্র সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়। তোমরা জানো কিনা ক্রেবস চক্র এই ধাপে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদক কেন্দ্র বা পাওয়ার হাউস বলে। একটা কোশ্চেন হবে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা শক্তি কেন্দ্র বলা হয়? মাইটোকন্ড্রিয়াতে সবচেয়ে শক্তি উৎপাদন হয় এবং এটাতে এখানে শক্তিটা সঞ্চয় থাকে, সঞ্চিত করে রাখে। কিভাবে সঞ্চিত করে রাখে? এটিপি সঞ্চয় করে রাখে। অ্যাডেনোসিন ট্রাইফসফেট,
রূপে সঞ্চিত, এই জন্য কোষের পাওয়ার হাউস বলা হয়। মানে এই যে আমরা খাবার দাবার খাই বা যে শক্তির প্রয়োজন হয় সেটা এটিপি রূপে সঞ্চয় থাকে এবং এটা আমরা শ্বসনের ফলে পেয়ে থাকি। এই শক্তি জীব তার বিভিন্ন কাজে খাটায়। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষের পেটে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। কিছু আদি জীবের প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষও যেমন ট্রাইকোমোনাস, মনোসেরামোনাইডাস ইত্যাদি প্রোটোজোয়াতেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তাহলে এমন কি হতে পারে যে বিবর্তনীয় যে ইতিহাস, কোনো এক সময় সুকেন্দ্রিক কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া বা তার কিংবা তার পূর্বসূরি এতে ঢুকে পড়েছিল, তার অপর থেকে সেটি কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। এই ব্যাখ্যাটাই এখন পর্যন্ত এই তথ্যটাই অনুমান করা যায়। তাহলে আমরা কি দেখলাম? মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ দেখলাম। এটা খুব ইজি একটা টপিক ছিল। নেক্সট টপিকসে যাব আমরা প্লাস্টিড। প্লাস্টিড কি জিনিস? উদ্ভিদ কোষের সব থেকে বৃহৎ এবং গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। এটা খাদ্য তৈরি করে এবং খাদ্য সঞ্চয় করে। প্লাস্টিককে তিনটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা ভাগে ভাগ করা যায়। ক্লোরোপ্লাস্ট, নাম্বার 2 ক্রোমোপ্লাস্ট, নাম্বার 3 লিউকোপ্লাস্ট। তাহলে আমরা জানলাম কি প্লাস্টিড হচ্ছে সব থেকে কোষের বৃহৎ অঙ্গাণু এবং গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এর প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করে খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে বর্ণময় করে তোলা, আকর্ষণীয় করে তোলা, পরাগায়নে সাহায্য করা। তাহলে গুরুত্বপূর্ণ কাজগুলো কে করতেছে? প্লাস্টিড। পরাগায়নে সাহায্য করবে, বংশ বিস্তার হবে। নাম্বার 1 প্রথম আমরা দেখব ক্লোরোপ্লাস্ট, শুধুমাত্র সবুজ। এই সবুজ যা কিছু দেখবো আমরা সব হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট সবুজ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ক্লোরোফিল এ এবং বি বর্ণকণিকা, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এগুলো থাকার কারণে ক্লোরোফিল হচ্ছে সবুজ বর্ণকণিকা, সবুজ বর্ণকণিকা ধারণ করে ক্লোরোফিল। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে সবুজ। এছাড়া এতে কিছু পরিমাণে ক্যারোটিনয়েডও থাকে। ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড মানে হচ্ছে ক্যারোটিন আর জ্যান্থোফিল, এই মিলে হচ্ছে ক্যারোটিনয়েড থাকে। তাহলে আমরা উদ্ভিদের সমস্ত অঙ্গে, যেখানে মূল বাদে কোথায় কোথায় পাওয়া যাবে? যে পাতা, কাণ্ড, কচি কাণ্ড, ফল, এসব জায়গায় আমরা এটাকে দেখতে পাবো। নাম্বার 2 ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিক, তবে সবুজ না। রঙিন তবে সবুজ না, রঙিন প্লাস্টিক তবে সবুজ নয়। এসব প্লাস্টিকে কি কি থাকে? জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইটোএরিথ্রিন, ফাইটোসায়ানিন ইত্যাদি থাকে। ভালো করে খেয়াল করো এইবার বিষয়টা, মানে রঙিন হবে, এটা একটা বৃহত্তর একটা বিষয়। আমার বলছে যে এটা রঙিন হবে, জ্যান্থোফিল হবে, ক্যারোটিন হবে, জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইটোসায়ানিন, ফাইটোএরিথ্রিন, এইসব রঞ্জক পদার্থগুলো, এগুলি বলা হচ্ছে বর্ণকণিকা বা রঞ্জক পদার্থ, পিগমেন্ট, ইংরেজিতে বলা হচ্ছে পিগমেন্ট। যদি আমার বর্ণকণিকা বা রঞ্জক পদার্থ জ্যান্থোফিল থাকে তাহলে তার বর্ণ হচ্ছে হলুদ বর্ণ ধারণ করে। যেমন হচ্ছে গাজর, আমরা গাজরের উদাহরণ। ক্যারোটিন, ক্যারোটিন যদি থাকে তাহলে হচ্ছে কমলা, কমলা পাকা কমলা, কমলা। ফাইটোসায়ানিন, ফাইটোসায়ানিন বাদামি, বাদামি বা নীল,
বাদামি বা নীল, আমাদের বই আছে সম্ভবত নীল, বাদামি বর্ণ কণিকা ধারণ করবে বা নীল বর্ণ ধারণ করবে। এটা হচ্ছে ফাইটোপ্লাজম। আর ফাইটোইরিথ্রিন লাল, লাল। তাহলে কি হলো আমাদের? আমরা ক্লোরোপ্লাস্টে দেখছিলাম যে শুধুমাত্র একটা বর্ণ কণিকা ধারণ করছে, ক্লোরোফিল থাকার কারণে শুধু সেটা হচ্ছে সবুজ বর্ণ ধারণ করছে। কিন্তু আমরা এখানে এসে দেখলাম ব্রোমোপ্লাস্টে দেখলাম আমরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে বিভিন্ন কালার হয়েছে। তাহলে এদের মিশ্রণজনিত কারণে কি হয়? ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় ঘটে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগণে সাহায্য করে এদের প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষ করে জমা করে রাখে। কাজটা কি? আকর্ষণীয় করে তুলবে, পরাগায়নে সাহায্য করবে। আকর্ষণ হলে কীট পতঙ্গ আকৃষ্ট হবে, কীট পতঙ্গ আকৃষ্ট হলে কি হচ্ছে? পরাগায়ন ঘটবে, বংশ বিস্তার ঘটবে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, দেখবা যে লাল শাক, তাহলে লাল শাকে তো আমরা জানি ক্লোরোফিল, খাদ্য তৈরি করে একমাত্র ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট যেটা ক্লোরোফিল। তাহলে লাল শাক তো লাল, লাল ডাঁটা, লাল শাক, লাল পাতা, তাহলে এগুলো কিভাবে বেঁচে থাকে বা এগুলো খাদ্য কিভাবে তৈরি হয়? এটা কি করে বুঝবো আমরা? আমার ফাইটোইরিথ্রিনের জন্য লাল বর্ণ ধারণ করছে, এটা ঠিক আছে, এই রঞ্জক পদার্থ থাকার কারণে। কিন্তু যে বর্ণকণিকার আধিক্য থাকবে সেটা প্রকাশিত হবে। তবে এতে হচ্ছে ক্লোরোফিলও আছে, কিন্তু পরিমাণটা কম, পরিমাণটা একটু ওইটার তুলনায় কম। আমি বলছি যেটার বর্ণকণিকার আধিক্য থাকবে সেই বর্ণকণিকার প্রকাশিত এবং সেটা ধারণ করবে। তাহলে ওটাই আমার ক্লোরোফিল আছে, কিন্তু সেই ক্লোরোফিলের পরিমাণটা হচ্ছে কম। ক্লিয়ার? তাহলে এই গেল নাম্বার 2, ক্রোমোপ্লাস্ট। আমি আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। নাম্বার 3, লিউকোপ্লাস্ট। ফার্স্ট অফ অল লিউকোপ্লাস্ট। লিউকোস অর্থাৎ হচ্ছে সাদা, শ্বেত, সাদা বর্ণের। যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না, যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদের লিউকোপ্লাস্ট বলে। যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদি, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এইসব জায়গায় এদের পাওয়া যাবে। এদের প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয় করে রাখা। এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে। মজার ব্যাপার হলো, বলা হয়েছিল যে এখানে সূর্যের আলো পৌঁছায় না। তুমি যদি সূর্যের আলো পৌঁছাতে দাও তাহলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হবে, ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হবে। আমরা একটা ঘাস, সবুজ ঘাসকে যদি ইট চাপা দিয়ে রাখি বা কোনো একটা জিনিস দিয়ে চাপা দিয়ে রাখি, যদি সূর্যের আলো পৌঁছাতে না দেই, তাহলে দেখবা যে কিছুদিন পরে ওর বর্ণটা বিলীন হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তার মানে ওখানে সূর্যের আলো পৌঁছাতে পারেনি, ক্লোরোপ্লাস্ট তৈরি হয়নি। আবার তুমি ওইটাকে ইটটা সরাই দাও বা ওই বস্তুটাকে সরাই দাও, সূর্যের আলো লাগতে দাও, এরপর লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট। কারণ এটা তোমার কিসে ঘটবে? এটা তোমার মূল, মূলে দেখবা মূল তো মাটির নিচেই থাকে, তাহলে মূল তো হচ্ছে লিউকোপ্লাস্ট, মূল মাটির নিচেই থাকে, এটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে এখান থেকে যদি তুমি মাটিটা সরাই দাও, সরাই দিয়ে যদি সূর্যের আলো প্রবেশ করতে দাও, তাহলে দেখো কিছুদিন পরে এই লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট। দারুণ একটা মজার বিষয়। তাহলে আমরা কি দেখলাম? প্লাস্টিক। ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট টপিকে যাব আমরা হচ্ছে গলজি বডি, গলজি বস্তু। গলজি বডি বা গলজি, গলগি বডি, গলগি বডি। এর নাম কেন গলগি বডি হয়েছে? গলজি বস্তুর নাম হয়েছে কারণ ক্যামিলো গলগি, ক্যামিলো গলগি একজন ইতালিয়ান স্নায়ুতত্ত্ববিদ, উনি এটা আবিষ্কার করে, তাই তার নাম অনুসারে হয়েছে এটা গলগি বডি বা গলগি বস্তু। গলগি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, এটা হচ্ছে প্রাণী কোষের উদাহরণ পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষে এদের দেখা যায়। এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। আমি একটু ছবিটা করার চেষ্টা করব। সিস্টার্নি, এই চিত্রের মতো এগুলোকে বলছে না সিস্টার্নি। এগুলো সমস্ত ভেসিকল।
হচ্ছে গলগি বডি বা গলগি বস্তু। এটি সিস্টেমীয় কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচক পানি বিয়োজনে সম্পন্ন হয়। জীব কোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণের ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো কোনো বিপাকীয় কার্যের সাথে এর সম্পর্কিত রয়েছে এবং কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে থাকে। এই গেল হচ্ছে গলগি বডি। এগুলো সিস্টেমে ভেসিকলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ক্ষুদ্র লার্জ, একটা স্মল। ভেসিকল, স্মল ভেসিকল। নেক্সট টপিকে যাই। আমি একটু অঙ্গগুলো একটা একটা করে সব কমপ্লিট করে ফেলবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী প্রায় গায়ে লেগে থাকে হচ্ছে আবরণীর গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবে এইসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। কারণ রাইবোজোম লেগে থাকার কারণে আমরা জানি রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে এরা উপস্থিত। এটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে দুইটাতে এগুলো পাবো। নেক্সট হচ্ছে কোষ গহ্বর, ভ্যাকুয়াম, সেল ভ্যাকুয়াম। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কোষ গহ্বর পাতলা পর্দাকে কি বলে। ক্রনোপ্লাস্ট, একটা প্রশ্ন হবে ক্রনোপ্লাস্ট কি। সবকিছুর উপরে একটা পাতলা পর্দা আছে, আবরণ আছে, হৃৎপিণ্ডের পর্দা, ফুসফুসের উপরে, তেমনি আমাদের কোষ গহ্বরের একটা পাতলা আবরণ আছে, এই পাতলা আবরণকে বলা হচ্ছে ক্রনোপ্লাস্ট। সাইটোপ্লাজম কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলো হচ্ছে কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ পৃথক করবো কিভাবে? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পৃথক করার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষে বৃহৎ কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে কোনো কোষ গহ্বর থাকে না বললে ভুল হবে। কোষ গহ্বর থাকবে, তবে সেটা হচ্ছে ক্ষুদ্রাকৃতির। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষ কোষে থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি থাকে তাহলে আকারে ছোট। এই গেল হচ্ছে কোষ গহ্বর। আমরা এবার আরেকটা ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম সেন্ট্রোজোমকে শিখতে যে আমাকে এখানে তিনটা জিনিস শিখতে হবে। একটা হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল, এই তিনটা জিনিস যদি আমার শেখা হয়ে যায় তাহলে আমার সেন্ট্রোজোম শেখা হয়ে যাবে। এটি হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য। এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণী কোষের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদে পদাচিত পাওয়া যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের নিকটে, নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, বা দণ্ডাকার, ফাঁপা নলাকার বা দণ্ডাকার, যেগুলি গ্রাম শেপ। দুটি নলাকার বস্তু দেখা যায় বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, যাদের হচ্ছে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে আমি চিত্রটা যদি সম্পন্ন করি, এটা হচ্ছে তাহলে এটাকে বলছি সেন্ট্রিওল, এটা বলছি সেন্ট্রিওল। সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওলের চারিপাশে যে গাঢ় তরল পদার্থটা থাকে, সেন্ট্রিওলের চারিপাশে যে গাঢ় তরল পদার্থ থাকে
তাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এবার সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে একত্রে বলা হচ্ছে সেন্ট্রিওল। এখন ক্লিয়ার? দেখো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি বলছিলাম তিনটা জিনিস শেখা হয়ে গেলে সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার, 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 সেন্ট্রোল। তাহলে আমি আবার শুরুতে আসি সেন্ট্রিওল। নিউক্লিয়াসের সন্নিকটে যে নলাকার বা দণ্ডাকার সদৃশ অংশ দেখা যায় তাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারিপাশে যে গাঢ়তর পদার্থটা থাকে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে একত্রে বলা হচ্ছে সেন্ট্রোল। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টারে তৈরি করে। এছাড়া স্পিন্ডলযন্ত্র সৃষ্টিতে অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে অংশগ্রহণ করে। খুব ইম্পর্টেন্ট এবিলিটি। তাহলে কি বলছে আমার? ফ্লাজেলা তৈরি করে, কোষ বিভাজনে তৈরি সাহায্য করে, স্পিন্ডল তৈরির যন্ত্র তৈরিতে সাহায্য করে। সেন্ট্রিওলের সব গুরুত্বপূর্ণ কাজ। তাহলে বন্ধুরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। তোমাদের সবাইকে সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।